আসসালামু আলাইকুম স্যার। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো? না কোনো সমস্যা হচ্ছে না তো? না স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমি তোমাদেরকে যেটা পড়াচ্ছিলাম, ব্লিডিং ডায়াথেসিস করছিলাম। হ্যাঁ, ব্লিডিং ডায়াথেসিস নিয়ে কথা বলছিলাম। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে যে সেদিন পড়িয়েছিলাম যে আমি বলেছি যে আমাদের যে ব্লিডিং ম্যানিফেস্টেশন হয়, বডিতে যে ব্লিডিং ম্যানিফেস্টেশন হয় সেটা তিনটা কারণে হয়। একটা হচ্ছে যে প্লেটলেট ডিসঅর্ডারস এর কারণে হতে পারে, একটা হচ্ছে কোয়াগুলেশন ডিফেক্টের কারণে হতে পারে, আর একটা বলেছি যে আসসালামু আলাইকুম স্যার। স্যার, হেডফোনটা খুলে নিলে ভালো হতো, সাউন্ড শোনা যাচ্ছে না ভালোভাবে। শোনা যাচ্ছে না। স্যার এখন শোনা ক্লিয়ার যাচ্ছে? আসতেছে না স্যার, ক্লিয়ার আসতেছে না স্যার, একটু হচ্ছে স্যার। সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না? ঠিক মতো শোনা যাচ্ছে কথা, কিন্তু এখনকার আজকেটা শোনা যাচ্ছে না ঠিক মতো। স্যার আগে যতগুলো ক্লাস ছিল অত ক্লিয়ার আসতেছে না স্যার আজকে। আচ্ছা, না তাহলে আমি চেঞ্জ করে ফেলি। তাহলে আমি এটা চেঞ্জ না করে কম্পিউটারে খুলে ফেলেন স্যার, ভালো হয়। আচ্ছা, চেঞ্জ করে ফেলি। ঠিক আছে। আমি তোমাদেরকে যেটা নিয়ে কথা বলছিলাম, হ্যালো, শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের ব্লিডিং ডায়াথেসিস নিয়ে কথা বলেছি। আমি বলেছি ব্লিডিং ডায়াথেসিস তিনটা কারণে হতে পারে। একটা হলো প্লেটলেট ডিসঅর্ডারস এর কারণে হতে পারে, আর একটা হচ্ছে কোয়াগুলেশন ডিফেক্টের কারণে হতে পারে, আর একটা হচ্ছে তোমাদের ব্লাড ভেসেলস এর কোনো সমস্যার কারণে হতে পারে। তো প্লেটলেট সমস্যা যেটা বলতেছি, প্লেটলেটের ডিসকাশন গত ক্লাসে করেছি। প্লেটলেটের দুই কারণে হতে পারে, একটা প্লেটলেটের কোয়ান্টিটেটিভ কারণে হতে পারে, অথবা প্লেটলেট কোয়ালিটি ফাংশনাল কোনো ডিসঅর্ডারস এর কারণে হতে পারে। তো ফাংশনাল ডিসঅর্ডারস গুলো তোমাদের বেশি লাগবে না এই ফিফথ ইয়ারে, তোমাদের কোয়ান্টিটেটিভ যেটা লাগবে, যে প্লেটলেট কমে গেলে যেটা হয়, এবং সেই প্লেটলেট কমে যাওয়াটাকে আমরা বলি থ্রম্বোসাইটোপেনিয়া। এবং থ্রম্বোসাইটোপেনিয়ার যে কজগুলো আমি তোমাদেরকে বলেছি, সবগুলো ডিসকাশন হয়েছে, যে থ্রম্বোসাইটোপেনিয়ার যে কজগুলো বলেছি সেগুলো নিয়ে ডিসকাশন হয়েছে। যে তো এখন যেটা থ্রম্বোসাইটোপেনিয়া ম্যাক্সিমাম, এবং এর মধ্যে যেটা তোমাদের সবচেয়ে বেশি জরুরি দরকার সেটা হচ্ছে আইটিপি, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারফোরা। সেটাও আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি এবং এটা নিয়ে ডিসকাস হয়েছে। আজকে যেটা শুধু আইটিপিটাই তোমাদের এখন বেশি ইম্পর্টেন্ট এখান থেকে, আর এমনি অন্যান্য কারণে যেখানে ব্লিডিং হয়, অ্যাকুট লিউকেমিয়া, আদার যে সমস্ত কারণে ব্লিডিং হচ্ছে, ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়া, সেটা তো আগেই পড়ানো হয়েছে সেগুলো। আর এখন যেটা আজকে হলো যে কোয়াগুলেশন ডিফেক্ট, কোয়াগুলেশন ডিফেক্টের কারণে যে ব্লিডিং হয়। এখন এই কোয়াগুলেশন আমরা তো পড়েছি যে ফিজিওলজিতে আমরা পড়েছি দুটো পাথওয়ে আছে, একটা ইন্ট্রিনসিক পাথওয়ে, একটা এক্সটেনসিভ পাথওয়ে, দুটো পাথওয়ে আছে। দুটো পাথওয়ে মিলে আমাদের কোয়াগুলেশন ক্যাসকেড থাকে, এবং কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো আমাদেরকে ব্লাডকে ব্লিডিং হতে দেয় না, ক্লট করতে সহায়তা করে। এখন এই কোয়াগুলেশন ফ্যাক্টরস তো অনেকগুলোই আছে, তোমরা পড়েছো, 1 থেকে শুরু করে একদম 12 13 পর্যন্ত আছে কোয়াগুলেশন ফ্যাক্টরস। তো এখন এর মধ্যে এই কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো যদি কোনো কারণে ডিফিসিয়েন্সি হয়, তাহলে কিন্তু আমাদের ব্লিডিং হতে পারে। প্লেটলেট কমে গেলেও যেরকম ব্লিডিং হতে পারে, কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো কমে গেলে আমাদের ব্লিডিং হতে পারে। এখন এই কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো কমে গেলে ব্লিডিং হতে পারে, এবং সবগুলো কোয়াগুলেশন ফ্যাক্টর আছে অনেকগুলো। এর মধ্যে সবচেয়ে কমন যে কোয়াগুলেশন ডিফেক্ট হয় সেটা হচ্ছে যে দুই ধরনের কোয়াগুলেশন ডিফেক্ট হয়। একটা কোয়াগুলেশন ডিফেক্ট হচ্ছে যে অ্যাকোয়ার্ড, আর হচ্ছে কনজেনিটাল। কনজেনিটাল আর হচ্ছে অ্যাকোয়ার্ড। কনজেনিটাল কোয়াগুলেশন ফ্যাক্টর যে ডেফিসিয়েন্সি গুলো হয়, সেগুলোর মধ্যে কমনলি হচ্ছে যে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে জেনেটিক ডিজিজ, সেটাকে বলা হয় যে হেমোফিলিয়া। হেমোফিলিয়া সেটা হচ্ছে ফ্যাক্টর 8, কোয়াগুলেশন ফ্যাক্টরের মধ্যে যে ফ্যাক্টর 8 থাকে, সেই ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সির কারণে ব্লিডিং হয়। ঠিক আছে, সেটাকে বলা হয় হেমোফিলিয়া। হেমোফিলিয়া, হ্যাঁ। আচ্ছা, অনেক সময় হেমোফিলিয়া এও বলে। আর আরেকটা টার্ম আছে হেমোফিলিয়া বি বা ক্রিসমাস ডিজিজ, সেটা হচ্ছে ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সির কারণে হয়। আর আরেকটা
আরেকটা জিনিস হয় যে তোমাদের কোয়াগুলেশন ফ্যাক্টরস গুলো যখন প্লেটলেটের সাথে কোলাবোরেটরি করে তখন আরেকটা সাবস্টেন্স দরকার হয়। এই মানে কোন জায়গায় যদি তোমার ব্লিডিং ভেসেলস সিভিয়ার হয়, কেটে যায় ব্লাড ভেসেলস, তখন ওখানে প্লেটলেট জমা হয়, ওখানে কোয়াগুলেশন ফ্যাক্টর জমা হয়। এই যে ব্রিজিং, প্লেটলেটের সাথে কোয়াগুলেশন ফ্যাক্টর যে ব্রিজিং লাগানো, সের মাঝখানে আরেকটা সাবস্টেন্স কাজ করে এবং ভেসেলস ওয়ালস, প্লেটলেট এবং কোয়াগুলেশন ফ্যাক্টর এগুলো একটা আরেকটার সাথে ব্রিজ করে। এই ব্রিজিং এর মধ্যে আরেকটা ফ্যাক্টর কাজ করে, সেটাকে বলে ভন উইলিব্রান্ড ফ্যাক্টর। ভন উইলিব্রান্ড ফ্যাক্টর। এখন ওই ভন উইলিব্রান্ড ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকলেও তোমার এই কোয়াগুলেশন প্রসেসটা হ্যাম্পার। তাহলে কনজেনিটাল তিনটা কারণে আমার ব্লিডিং ডায়াথিসিস হতে পারে। কি হতে পারে, মানে ইনহেরিটেডলি তিনটা কারণে হতে পারে। ইনহেরিটেড এর কারণে একটা হচ্ছে যে হেমোফিলিয়া এ, যেটা আমাদের ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সির কারণে, আর হেমোফিলিয়া বি যেটা হলো ক্রিসমাস ডিজিজ, সেটা হলো ফ্যাক্টর 9 এর অভাবে। আরেকটা হচ্ছে যে ভন উইলিব্রান্ড ফ্যাক্টর, সেটার অভাবে আমাদের হতে পারে। তাহলে কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলো ইনহেরিটেড যে কারণগুলো, তার মধ্যে এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর অ্যাকোয়ার্ড কিছু কন্ডিশনসে আমার কোয়াগুলেশন ডেফিসিয়েন্সি অ্যাকোয়ার্ডলি কিছু হয়। যেমন ভিটামিন কে যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে আমার ভিটামিন কে তোমার আমাদের এই যে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো তৈরি হয় কোথায়? কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো মেইনলি তৈরি হয় লিভারে। কোয়াগুলেশন ফ্যাক্টর ইজ নাথিং বাট প্রোটিন। তো এগুলো কোথায় তৈরি হয়? এগুলো কোথায় হয়? লিভারে তৈরি হয়। এখন এই লিভারে যখন তৈরি হয় তখন এই ভিটামিন কে টা একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে। এই যে কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যাক্টিভ একটা ফর্ম আছে, সেটাকে কার্বক্সিলেশন করে অ্যাক্টিভ ফর্ম করতে হয়। এই ভিটামিন কে টা এই কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যাক্টিভ ফর্মে কার্বক্সিলেশন করতে সহায়তা করে। তোমাদের এত কিছু জানতে হবে না। তোমরা জানো যে ভিটামিন কে কোয়াগুলেশন ফ্যাক্টর তৈরিতে কাজে লাগে, কোফ্যাক্টর হিসেবে একটা জায়গায় কাজে লাগে এই ভিটামিন কে। তাহলে ভিটামিন কে এর যদি অভাব হয় তাহলে আমাদের কোয়াগুলেশন ডেফিসিয়েন্সি। ভিটামিন কে এর কিসের কারণে অভাব হতে পারে তোমাদের কি জানা আছে? আচ্ছা, ভিটামিন কে হচ্ছে এক ধরনের ভিটামিন যেটা হলো ফ্যাট সলিউবল ভিটামিন। সেটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন কে। যদি ফ্যাট যদি অ্যাবজর্পশন না হয় তাহলে কিন্তু ভিটামিন কে অ্যাবজর্পশন হতে পারবে না। ফ্যাট সলিউবল ভিটামিনস গুলোর নাম হচ্ছে এডেক, ADEK, ADEK। এগুলো হলো ফ্যাট যখন অ্যাবজর্পশন হয় তখন ওই ফ্যাটের সাথে সাথে এগুলো অ্যাবজর্পশন হয়। কোনো কারণে যদি ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন হয় তাহলে কিন্তু এই ভিটামিন কে, এই যেগুলো ফ্যাট সলিউবল ভিটামিনস গুলো, এগুলো কিন্তু অ্যাবজর্পশন হবে না। কথা বুঝতে পারছো? এডিকে যেহেতু যদি ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন থাকে কারণ, তাহলে কিন্তু এগুলো অ্যাবজর্পশন হবে না, ঠিক আছে? এবং এই ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন, ফ্যাট অ্যাবজর্পশনের জন্য আরেকটা জিনিস লাগে, সেটা তোমরা ফিজিওলজিতে পড়েছো, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস বাইল সল্টস। যেমন মনে আছে কি তোমাদের? বাইল সল্টস মাইসেলি ফরমেশনে হেল্প করে এবং এটাও লাগে। কোনো কারণে যদি বাইল সল্টস কারোর যদি অভাব থাকে, কোনো কারণে বাইল সল্ট যদি কারোর ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু ফ্যাট অ্যাবজর্পশন হবে না। আর যদি ফ্যাট অ্যাবজর্পশন না হয় তাহলে কিন্তু তোমার ADEK অ্যাবজর্পশন হবে না, মানে ভিটামিন কে অ্যাবজর্পশন হবে না, ঠিক আছে? এবং তোমরা কি জানো যে অবস্ট্রাকটিভ জন্ডিস বলে একটা টার্ম আছে? অবস্ট্রাকটিভ জন্ডিস সেটা হচ্ছে যে তোমার যে biliary চ্যানেলের মধ্যে যদি স্টোন জমা হয় বা স্ট্রিকচার হয়, তখন আমার এই বাইল সল্টস গুলো আমাদের গলব্লাডার, লিভার থেকে যে বাইল অ্যাসিড সিক্রেশন হয় সেটা গলব্লাডারে জমা থাকে এবং টাইম টু টাইম গলব্লাডার থেকে কিছু বাইল অ্যাসিড এসে আমাদের ইন্টেস্টাইনে চলে আসে এবং সেই ইন্টেস্টাইনে চলে আসার পর সেই বাইল অ্যাসিড বা বাইল সল্টস গুলো আমাদেরকে বিভিন্ন ডাইজেশন প্রসেসে হেল্প করে থাকে। তো এখন যদি কোনো কারণে যদি ওই পাথওয়েটা যদি অবস্ট্রাক্টেড থাকে, কমন বাইল ডাক্টে কোনো স্টোনস থাকে বা কোনো স্ট্রিকচার থাকে বা কোনো টিউমার থাকে, তাহলে বাইল গুলো আসতে পারবে না, বাইল সল্টস আসতে পারবে। বাইল সল্ট যদি আসতে না পারে তাহলে কিন্তু আমাদের ডাইজেশন প্রসেসটা হ্যাম্পার হবে। আর ডাইজেশন প্রসেস যদি হ্যাম্পার হয়, মোস্টলি হ্যাম্পার হবে হলো ফ্যাট অ্যাবজর্পশন। ডাইজেশন অ্যাবজর্পশন দুটোই হ্যাম্পার হবে, তোমার ফিজিওলজি এগুলো পড়েছো। ওই ফ্যাট ডাইজেশন অ্যাবজর্পশন যদি হ্যাম্পার হয় তাহলে কিন্তু আমাদের ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন হয় এবং ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন হওয়ার সাথে সাথে
আমাদের কিন্তু এই ফ্যাট সলিউবল ভিটামিনস গুলো কিন্তু অ্যাবজর্পশন হতে পারবে না। এবং এই ফ্যাট সলিউবল ভিটামিন যদি অ্যাবজর্পশন হতে না পারে তাহলে ADE আমাদের বডিতে ডেফিসিয়েন্সি দেখা দিবে, এবং এই ডেফিসিয়েন্সি দেখা দেওয়ার কারণে আমাদের ভিটামিন কে ডেফিসিয়েন্সি হবে। এই জন্য তোমরা সার্জারিতে একটা জিনিস খেয়াল করবা যে অবস্ট্রাকটিভ জন্ডিস যদি হয় তাহলে অপারেশন করার আগে তাকে ভিটামিন কে ইনজেকশন দিয়ে দেওয়া হয়। কেন দেওয়া হয়? ডিউ টু দিস, কারণ সে যখন অপারেশন করতে যায় তাহলে ভিটামিন কে যদি তার ডেফিসিয়েন্সি থাকে তাহলে তার কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো তৈরি হবে না, আর কোয়াগুলেশন ফ্যাক্টর তৈরি না হলে পেশেন্ট ইজ টেন্ডস টু ব্লিডিং, পেশেন্ট ব্লিডিং হওয়ার ম্যানিফেস্ট, কারণ কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো কি করে? কোয়াগুলেশন করতে সহায়তা করে। কিন্তু যদি আমার ভিটামিন কে ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমার অ্যাক্টিভ ফর্ম অফ কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো তৈরি হতে পারতেছে না লিভার থেকে, তাহলে কি হচ্ছে আমার ওই সমস্ত পেশেন্ট ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকে। তাকে যদি আমি কোনো কারণে ওই গলব্লাডারের পাথর অপারেশন করতে যাই, বা গলব্লাডারের পাথর বলতে কমন বাইল ডাক্টের পাথর অপারেশন করতে যাই, তাহলে কিন্তু দেখা যাবে যে তার আগে থেকে ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয়েছে ডিউ টু বাইল সল্ট ইন্টেস্টাইনে যেতে পারেনি, ইন্টেস্টাইনে যেতে পারে নাই বলে ডাইজেশন এবং অ্যাবজর্পশন অফ ফ্যাট, ডাইজেশন অ্যাবজর্পশন ঠিকমতো হতে পারে নাই, ফ্যাট অ্যাবজর্পশন না হওয়াতে ফ্যাট সলিউবল ভিটামিনস গুলো অ্যাবজর্পশন হতে পারে নাই, ভিটামিন কে ডেফিসিয়েন্সি দেখা দিয়েছিল অনেকদিন থেকে। এবং সেই ভিটামিন কে যেহেতু কোয়াগুলেশন ফ্যাক্টর গুলোকে অ্যাক্টিভ করতে সহায়তা করে কোফ্যাক্টর হিসাবে, তাহলে আমার কোয়াগুলেশন গুলো ঠিকমতো প্রসেসটা হ্যাম্পার্ড হচ্ছে, এবং শেষে সার্জারি করতে গেলে তাদের প্রোন টু ব্লিডস এবং ব্লিডিং করে পেশেন্ট মারা যেতে পারে। সেই জন্য যে কোনো অবস্থায় একটি জন্ডিসের পেশেন্টদেরকে অবশ্যই ভিটামিন কে ইনজেকশন দিয়ে দেওয়া হয়, 3-4টা ইনজেকশন দিয়ে দেওয়া হয়। দিস ইজ দা হোয়াই, কেন দেওয়া হয় এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? এই তাহলে আমি দেখেছি যে অ্যাকোয়ার্ড কন্ডিশনসে কি কারণে ভিটামিন কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হতে পারে বা ফাংশনাল ডেফিসিয়েন্সি হতে পারে। এক নম্বর হলো ভিটামিন কে ডেফিসিয়েন্সি, আর একটা হলো ডিসসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন যদি হয় তাহলে কিন্তু আমার ডেফিসিয়েন্সি থাকে, ঠিক আছে? তারপরে আমার যদি কোনো কারণে আমি কোনো ড্রাগ ইনটেক করি, মনে করি অ্যান্টি কোয়াগুলেন্ট, যদি মানে আমরা অনেক ডিজিজ প্রসেসে অ্যান্টি কোয়াগুলেন্ট ইউজ করি, অ্যাজ ফর এক্সাম্পল ওয়ারফেরিন দেই, আমরা হ্যাপারিন দেই, হ্যাঁ এই সমস্ত ওষুধ ইউজ করি আমরা, লো মলিকুলার হ্যাপারিন এগুলো ইউজ করি। এই সমস্ত যখন অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করি দে আর প্রোন টু ব্লিড হতে পারে, ঠিক আছে? মেলিগন্যান্সি ইটসেলফ কজ ব্লিডিং, মেলিগন্যান্সিতে ব্লিডিং হতে পারে। আবার অনেকগুলো ফ্যাক্টর আছে যেমন এসিলি, ওখানে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট বলে একটা টার্ম হয়, ওখানেও দে আর প্রোন টু ব্লিডস। তাহলে কিছু কিছু ইনহেরিটেড কন্ডিশনে আমার কোয়াগুলেশন ডেফিসিয়েন্সি হয়। ওয়ান ইজ হেমোফিলিয়া, সেখানে কি হয়? ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি হয়। Another is, this is known as hemophilia A. Another is hemophilia B, সেখানে ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি হয়, and this is known as Christmas disease. And another factor হচ্ছে von Willebrand factor, সেটাও একটা প্লেটলেটের সাথে কোয়াগুলেশন ফ্যাক্টর এবং ভেসেল ওয়ালের সাথে ব্রিজিং এর একটা molecules, সেটা ডেফিসিয়েন্সি হলো ব্লিডিং হতে পারে। দিস আর ইনহেরিটেড কন্ডিশনস অফ ব্লিডিং ডিসঅর্ডারস, কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। আর অ্যাকোয়ার্ড ডেফিসিয়েন্সি, অ্যাকোয়ার্ড কন্ডিশনস হচ্ছে ভিটামিন কে ডেফিসিয়েন্সি, আমার হচ্ছে যে ডিসসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশনস হতে পারে। ও আরেকটা ইম্পর্টেন্ট কজ বলে নিই, দিস ইজ লিভার ডিজিজ। আমি বলেছি যে কোয়াগুলেশন ফ্যাক্টরস গুলো কোথায় তৈরি হয়? লিভারে তৈরি হয়। লিভার কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো তৈরি হয় প্রোটিন, এবং প্রোটিন গুলো কোথায় তৈরি হয়? লিভারে তৈরি হয়। এখন তুমি চিন্তা করে দেখো, যদি কোনো পেশেন্টের লিভার ডিজিজ থাকে, ক্রনিক লিভার ডিজিজ বা অ্যাকুট লিভার ফেলিউর থাকে, তাহলে সে এই কোয়াগুলেশন ফ্যাক্টর গুলোকে সে তৈরি করতে পারবে না। তাহলে দিস পেশেন্ট প্রোন টু ডেভেলপ ব্লিডিং, তাহলে লিভার ডিজিজও কিন্তু ব্লিডিং হতে পারে। এগুলো দিস আর দ্য অ্যাকোয়ার্ড কন্ডিশন, ভিটামিন কে ডেফিসিয়েন্সি, লিভার ডিজিজ, disseminated intravascular coagulation, তারপরে হচ্ছে some malignancy, and কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি যেমন হেপারিন, ওয়ারফেরিন থেরাপি, এবং আর কি বলেছি যে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, যদি এসএলই একটা ডিজিজ আছে সেখানে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট আছে। তাহলে আমি কিছু কোয়াগুলেশন ফ্যাক্টর বলতে হচ্ছে ইনহেরিটেড ডিফেক্ট এন্ড অ্যাকোয়ার্ড। আচ্ছা, আজকে আমি যেটা পড়াবো তোমাদেরকে সেটা হচ্ছে যে মোস্ট কমন, দিস ইজ হেমোফিলিয়া, ঠিক আছে? হেমোফিলিয়া হলো মোস্ট কমন, হেমোফিলিয়া।
এখন আমি হেমোফিলিয়া পড়াতে গিয়ে তোমাদেরকে যেটা পড়াতে চাই, যে হেমোফিলিয়া আমি বলেছি যে ক্লাসিক্যাল হেমোফিলিয়া, হেমোফিলিয়া এ, এবং সেখানে ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি। এখন এটা কি ধরনের ডিজিজ? ডিজিজটা হচ্ছে যে এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ। এক্স লিঙ্ক রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ, কথাগুলো বোঝার চেষ্টা করো। এক্স লিঙ্ক রিসেসিভ, আমরা জানি যে আমাদের ছেলেদের একটা এক্স একটা ওয়াই থাকে, আর মেয়েদের দুটো এক্স, ঠিক আছে? আচ্ছা, তো এটা হলো এক্স লিঙ্ক রিসেসিভ। সাধারণত মা যদি ক্যারিয়ার হয় তাহলে 50% চান্স থাকে ছেলের ক্যারিয়ার হওয়ার, আর 50% চান্স থাকে মেয়ের ক্যারিয়ার। আর বাবা যদি ক্যারিয়ার হয়, বাবা যদি ডিজিজ হয়, তাহলে কি ছেলে এফেক্টেড হবে? কেউ বলতে পারবা? বাবা যদি ডিজিজ হয় তাহলে ছেলে কি এফেক্টেড হবে? আমি বলছি মা যদি ক্যারিয়ার হয়, মা যদি ক্যারিয়ার হয় তাহলে 50% চান্স থাকে ছেলে এফেক্টেড হওয়ার, আর 50% চান্স থাকে মেয়ের ক্যারিয়ার হওয়ার। এখন আমার প্রশ্নটা তোমাদের কাছে, যে যদি কোনো ছেলে এফেক্টেড হয়, কেউ যদি হেমোফিলিয়া পেশেন্ট থাকে, তার যদি আরেকটা ছেলে হয়, তাহলে ছেলের কি হবে? স্যার ছেলেটা সুস্থ হবে স্যার। কেন? ক্রস করলে তো এটা বেরোচ্ছে স্যার। হ্যাঁ স্যার এফেক্টেড আর ওয়াই জিন বহন করে না, ওয়াই বিহীন থাকে, ওয়াই যাচ্ছে তো, ওয়াই গেলে হবে না ছেলের। স্যার মেলটা এফেক্টেড, আর ফিমেলটা কি ছিল স্যার একটু আবার বলেন তো স্যার। কেউ আনসার দিতে পারছো? হ্যালো আর হিমোফিলিয়ার যে মানে বাহকটা, সেটা এক্স বাহন করে, ওয়াই বাহন করে না, এজন্য ওয়াইটা যাচ্ছে বাবার কাছ থেকে, তার জন্য সুস্থ হবে ছেলেটা। আচ্ছা, যে কোনো ছেলেই যদি ছেলের মধ্যে এক্স আর ওয়াই থাকে, তোমরা সবসময় মনে রাখবা ছেলের যে এক্সটা সেটা কখনো ছেলে পাবে না। কারণ ছেলে যদি এক্স পায়, ছেলে কখনো এক্স পাবে না, কারণ ছেলে এক্স পাইলে তো ছেলে আর হবে না, কারণ মায়ের দুটো এক্স। মায়ের যে এক্সটা ছেলের কাছে আসে, দিস ইজ অলওয়েজ ফ্রম হার মাদার, ফ্রম হিজ মাদার। ছেলেদের যে এক্সটা থাকে সেটা অলওয়েজ তার মায়ের কাছ থেকে পায়, বাবার কাছ থেকে সে কখনো এক্স পাবে না, কারণ বাবার কাছ থেকে এক্স পেলে সে ছেলে হবে না, সে মেয়ে হয়ে যাবে, ঠিক না? অতএব বাবার কাছ থেকে শুধু ওয়াইটাই পাবে, ওয়াই পায় বলেই তো সে ছেলে হয়েছে। অতএব বাবার কাছ থেকে সে কখনো এক্স পাবে না, সে যে এক্সটা পায় সেটা অলওয়েজ তার বাবার কাছ থেকে পায়, মায়ের কাছ থেকে পায়। আর মেয়েরা যে এক্স পায়, একটা পায় হলো মায়ের কাছ থেকে, আর একটা পায় হলো বাবার কাছ থেকে, ঠিক আছে? তো যদি কোনো এফেক্টেড ছেলে থাকে, যদি কোনো এফেক্টেড ছেলে থাকে যে সে এফেক্টেড, তাহলে তার যে ছেলে হবে, মানে যদি এফেক্টেড বাবা থাকে, তার যে ছেলে হবে, সে ছেলে কখনো সেই এক্সটা পাবে না, কারণ এক্স তো পায় হলো তার মায়ের কাছ থেকে ছেলেটা। অতএব ছেলেটা কখনো এফেক্টেড হবে না, ঠিক আছে? এটাই হলো কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে একটু ছবি দেখাচ্ছি। ছবি দেখতে পাচ্ছ তোমরা? ছবি কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায়। আচ্ছা, দেখো ছবিটা, দেখো তোমরা সবাই মিলে দেখো, সবাই ভালো করে দেখো। দেখো আমি বলেছি যে যদি মা কেরিয়ার হয়, এখানে কিন্তু মা কেরিয়ার, এই যে গ্রিন যে লাইট সেটা হচ্ছে কেরিয়ার আর কি, গ্রিন গ্রিন। দেখো মায়ের একটা এক্স, মায়ের কাছে যখন এক্স থাকবে, এক্স লিঙ্ক, দেখো মায়ের ওখানে একটা গ্রিন আছে, হ্যাঁ? তাহলে মা হচ্ছে কেরিয়ার, বাবা ইজ ফাইন, বাবার কোনো রোগ, ঠিক আছে, বাবা ভালো আছে। এখন দেখো আমি বলছি তাহলে একটা এক্স যাবে ছেলের কাছে, আর একটা এক্স যেতে পারে মেয়ের কাছে, ঠিক আছে? তাহলে প্রতিটা প্রেগন্যান্সিতে যদি ছেলে হয়, তাহলে ছেলে 50% চান্স থাকে এফেক্টেড হওয়ার, ঠিক আছে? 50% চান্স থাকে এফেক্টেড হওয়ার। আর মেয়েদের 50% চান্স থাকে ক্যারিয়ার হওয়ার, যদি মা যদি ক্যারিয়ার হয়।
তাহলে পরীক্ষা হলে তোমাদেরকে কোশ্চেন করতে পারে, যদি মা যদি ক্যারিয়ার হয় তাহলে ছেলের এফেক্টেড হওয়ার চান্স কত? 50%। তার যদি একটা ছেলে হয় তাহলে কি সে কি এফেক্টেড? তার যদি 5টা, মানে এর মানে কি তার যদি 2টা ছেলে হয় তাহলে কয়টা ছেলে এফেক্টেড হবে? মনে করে এই মহিলার 2টো ছেলে আছে, তাহলে তার কয়টা ছেলে এফেক্টেড হবে? স্যার একটা ভালো একটা এফেক্টেড হবে স্যার। একটা। শিওর? একটা ভালো হবে, একটা এফেক্টেড হবে, ঠিক না? তোমাদের তাই জি স্যার, কনসেপশন? এটাই তো। শিওর? সবাই তাই বলছো? সবই দুইজনই Yes, ভালো হইতে that's পারে, the আবার দুইজনই answer. এফেক্টেড। 50 প্রতিটা প্রেগন্যান্সিতে ছেলের 50% চান্স থাকে এফেক্টেড হওয়ার। কথাটা মানে হচ্ছে এইটা, কথাটা বোঝার চেষ্টা করো। প্রতিটা প্রেগন্যান্সিতে যদি ছেলে হয়, যদি ওই মহিলার যদি ছেলে হয়, ছেলে যদি হয়, প্রেগন্যান্সিতে ছেলে হয়, তাহলে 50% ওই ছেলেটার 50% চান্স থাকে এফেক্টেড হওয়ার। 50% চান্স, তাহলে আর বাকি 50% তো চান্স নাই, ঠিক না? ঠিক তো? হ্যালো, বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? তাহলে জি, যদি স্যার। ওই চান্সটাই যদি বারবার চান্সটাই যদি নাই থাকে তাহলে তো দুইটাই ভালো হতে পারে। আবার এমন হতে 50% বারবারই তার হইতেছে, দুইটাই হইছে। আবার এমন হইতে পারে একটা হইতে পারে, একটা হইতে পারে। কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার, এটা ঠিক কথাটার আছে মানে স্যার। হচ্ছে যে প্রতিটা, কথাটার মানে এই না যে প্রতিবারই মানে দুইটা ছেলে একটা ছেলে এফেক্টেড হবে, একটা ছেলে ভালো থাকবে, ব্যাপারটা তা না। কিন্তু কথাটা বোঝার চেষ্টা করো, প্রতিটা প্রেগন্যান্সিতে যদি ছেলে হওয়ার চান্স, যদি ছেলে হয় তাহলে তার 50%, যদি ওই প্রেগন্যান্সিতে তার ছেলে হয়, ওই ছেলের 50% চান্স থাকে হলো এফেক্টেড হওয়ার। তার মানে এই না যে ওই ছেলে এফেক্টেড হবে, হবে কি? তার মানে কি তাই? না স্যার, তার ঠিক আছে মানে স্যার। হচ্ছে ওই ছেলেটার 50% চান্স হচ্ছে এফেক্টেড হওয়ার। নাও তো হইতে পারে, আবার হইতেও পারে। দুইটা এফেক্টেড হইতে পারে, আবার নাও হইতে পারে। বা একটা প্রেগন্যান্সি একজন এফেক্টেড হয়েছে আর একজন নাও হইতে পারে। কথাটা ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা কথাটা? জি স্যার, জি, স্যার। স্যার। ঠিক আছে, কথা ক্লিয়ার? জি স্যার, স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আরেকটাতে যাই, আরেকটা ছবি দেখো। এটা দেখতে পাইছো? জি স্যার। তাহলে এখানে কত পার্সেন্ট চান্স? কি হয়েছে এখানে? এখানে কি হবে যদি বাবা এফেক্টেড হয় তাহলে মেয়েরা কি হবে? মেয়েরা ক্যারিয়ার স্যার। মেয়েরা কত পার্সেন্ট ক্যারিয়ার? 50%। শিওর? 100% ক্যারিয়ার হবে, স্যার 100%। 100% মেয়েরা ক্যারিয়ার স্যার, 100% আর ক্যারিয়ার, কারণ 100% ছেলেগুলো ভালো হবে স্যার। 100% ছেলে ভালো হবে আর মেয়েরা 100% ক্যারিয়ার হবে, ইজন্ট ইট? ক্যারিয়ার, জি 50% না কিন্তু। দেখো, কারণ জি স্যার। একটা এক্স তো বাবার খারাপ, ওই এক্সটা তো অলওয়েজ তার মেয়েদের কাছে যাচ্ছে স্যার। মেয়েদের কাছে যাবে, কারণ মেয়ের যে এক্স সেটা তো অবশ্যই বাবার একটা এক্স আছে, ঠিক না? মায়ের একটা এক্স জি আছে, স্যার। তাহলে বাবার এক্স তো তার কাছে আছে, তাহলে বাবার এক্সটা তো খারাপ, সে তো এই জন্যই তো বাবা এফেক্টেড, নাকি? জি স্যার। তাহলে মেয়েরা 100% কি হবে তাইলে? ক্যারিয়ার স্যার। ক্যারিয়ার হবে। তাহলে বাবা যদি এফেক্টেড হয় তাহলে মেয়েরা 100% ক্যারিয়ার, বাট ছেলেরা ইজ নট এফেক্টেড। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। জি, স্যার। আচ্ছা, তাহলে আমরা শুধু মেয়েদেরকে শুধু ক্যারিয়ারই বানাচ্ছি, ঠিক না? জি স্যার। নাকি যদি জি। মা যদি এফেক্ট ক্যারিয়ার হয় তাহলে মেয়েটার হলো 50% চান্স থাকে ক্যারিয়ার হওয়ার, আর ছেলেটার হলো 50% চান্স থাকে হলো এফেক্টেড হওয়ার, নাকি? আর বাবা যদি এফেক্টেড হয় তাহলে ছেলেদের 100% ভালো হবে, কিন্তু মেয়েরা 100% ক্যারিয়ার হবে। আচ্ছা, ইজন্ট ইট? ঠিক না? তাহলে মেয়েরা কি জি স্যার, এফেক্টেড হতে পারে না? পারে স্যার। পারে স্যার। হাউ? বাবা যদি যদি স্যার স্যার এফেক্টেড হয় আর মা যদি দুইজনই স্যার affected ক্যারিয়ার হয় তাহলে 50% মেয়ের এফেক্টেড হওয়ার চান্স আছে। আচ্ছা ঠিক আছে, এটা একটা জিনিস। আর আর কোন ভাবে হতে পারে? এখান থেকে হতে পারে, এখান থেকে, এই যে এখান থেকে ক্যারিয়ার থেকে হতে পারে, এখান থেকে হতে পারে। লায়নাইজেশন শব্দটা পড়েছো? লায়নাইজেশন বুঝো? র্যান্ডম ইনঅ্যাক্টিভেশন অফ এক্স ক্রোমোজোম, এটা স্যার। মনে করো
এর ক্যারিয়ার কেন, এর একটা এক্স ক্রোমোজোম ভালো আর একটা এক্স ক্রোমোজোম হচ্ছে খারাপ নাকি জি স্যার। মেয়েটার, ঠিক না? এই জন্য তো সে ক্যারিয়ার, সে ডিজিজটা প্রকাশ করছে না, ঠিক না? ঠিক না? যদি তার যে জি স্যার। ভালো ক্রোমোজোম, ভালোটা এক্সটাকে যদি আমি যদি ইনঅ্যাক্টিভ করে দেই, তাহলে কি সে ডিজিজটা প্রকাশ করতে পারে না? জি স্যার। হ্যাঁ স্যার, পারে স্যার। পারে না? তো যদি জি কোনো স্যার। কারণে যদি যখন লায়নাইজেশন যদি কোনো কারণে র্যান্ডমলি তার ওই এক্স ক্রোমোজোমটা যেটা ভালো এক্স ক্রোমোজোম সেটা যদি ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে স্যার হবে স্যার। হতে পারে না? তাহলে হ্যাঁ, দিস পারে ইজ দ্য স্যার। ওয়ান অফ জি দ্য স্যার। প্রসেস। এটা হলো একটা প্রসেস। তাহলে কি ভাবে মেয়েরা এফেক্টেড হতে পারে? যদি কোনো এফেক্টেড ফাদার যদি ক্যারিয়ার মাদারকে বিয়ে করে, ঠিক আছে? তাহলে হতে পারে মেয়েরা এফেক্টেড, ইজন্ট ইট? জি স্যার। সবাই বুঝতেছো কথাগুলো? জি স্যার। আচ্ছা, আরেকটা কি হতে পারে, যে না ক্যারিয়ার কিন্তু লায়নাইজেশন হয়, যেটা ভালো এক্স ক্রোমোজোম সেটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে মেয়েরা এফেক্টেড হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। জি স্যার। আচ্ছা, তো দিস জেনেটিক্স আমি কি বুঝাতে পেরেছি কি জেনেটিক্সটা একটু তোমাদেরকে, যে কিভাবে কি হচ্ছে? জি জি স্যার। স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এটা জেনেটিক্যালি একটু কি দরকার, একটু কি বুঝতেই হবে। আচ্ছা, এখন আসুন যে হেমোফিলিয়ার নরমালি হিমোফিলিয়া লেভেল কত। আমাদের নরমালি হিমোফিলিয়া ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি হলে আমাদের হিমোফিলিয়া হয়। এখন ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি বলতে আমরা কি বুঝি, মানে একটা লেভেল থাকবে, তো এই লেভেলে কম থাকলেই তো ডেফিসিয়েন্সি, ইজন্ট ইট? ঠিক আছে, এই লেভেল নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা লেখা আছে। ডেভিডসনে এক ধরনের লেভেল বলেছে, তোমার পারভিন কুমার এক ধরনের, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেভেল বলেছে। লেভেল বলতে একটা জিনিস হচ্ছে যে ফ্যাক্টর 8 এর অ্যাক্টিভিটি যদি নরমাল থাকে